আজকে আমরা সমাধান করব র্যাপিড টেস্টের 12 নম্বর মডেল। তো এর আগে 11টা মডেল তোমাদের করিয়ে দিয়েছি। তো এখানে বেশিরভাগ কোশ্চেনই কমন আগের মডেলগুলোর সাথে। তো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তোমাদের করিয়ে দেবো। প্রথম চলে আসি 1 নম্বর প্রশ্ন, গ্রুপ বি। গ্রুপ বি প্রথম প্রশ্ন দিয়েছে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? মনে রাখতে হবে পৃথিবীটাকে রেফারেন্স ধরা হয়। কোনো একটা বস্তুর পোটেনশিয়াল বা পজিটিভ চার্জ পৃথিবীর রেসপেক্টে পজিটিভ ধরা হয়। এই কারণে বাই কনভেনশনালি পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরে নিই। এটা কনসিডার করা হয় পৃথিবী হচ্ছে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জের সোর্স। এই কারণে তার রেসপেক্টে কোনো একটা পজিটিভ চার্জ কতটা পজিটিভ সেটা আমরা বিচার করি। তাহলে বাই কনভেনশনালি পৃথিবীর পোটেনশিয়ালকে 0 ধরা হয় এবং পৃথিবীটাকে নির্দেশ তন্ত্র হিসেবে আমরা ধরে নিই বলে কোনো বস্তুর বিভব পরিমাপ করার ক্ষেত্রে এটা বিভবকে আমরা শূন্য ধরি। তাহলে উত্তরটা কি হবে? পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কারণ পৃথিবীকে নির্দেশ তন্ত্র হিসাবে বিবেচনা করা হয় বলে। ধরে নেওয়া হয় পৃথিবী হলো অসীম ঋণাত্মক আধানের আধার। এই কারণে পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব শূন্য, কোনো বস্তুর বিভব বা কোনো বস্তুর ধনাত্মক আধানের পরিমাণ পৃথিবীর সাপেক্ষে পরিমাপ করা হয়। সেই ধনাত্মকটা কতটা পজিটিভ তার সাপেক্ষে উইথ রেসপেক্ট টু সারফেস অফ দ্য আর্থ সেই হিসাবে আমরা এটা নির্ণয় করে থাকি। তাহলে পৃথিবীটা হচ্ছে আমাদের কোনো বস্তুর বিভব নির্ণয় করার ক্ষেত্রে নির্দেশ তন্ত্র। এই কারণে পৃথিবীর বিভবকে বাই কনভেনশনালি তাত্ত্বিকভাবে বিভবটাকে আমরা শূন্য ধরে নিই এবং পৃথিবী হচ্ছে ধরে নেওয়া হয় পৃথিবী অসীম পরিমাণ ঋণাত্মক আধানের আধার এবং এর সাপেক্ষে কোনো বস্তুর বিভব বা আধান কতটা পজিটিভ সেটা আমরা বিচার করে থাকি। এর পরবর্তী প্রশ্ন দিয়েছে তড়িৎ পর্দা কি? তড়িৎ পর্দা কি আমরা জানি আমরা আহিত কোনো ফাঁপা খোলক যদি কল্পনা করি, ফাঁপা খোলকের ভেতরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তো কোনো স্থানকে যদি তড়িৎ ক্ষেত্রের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে যে ব্যবস্থার সাহায্যে আমরা নেব সেটাই হলো তড়িৎ পর্দা। কোনো তড়িৎ সুবিধি যন্ত্র যেমন ধরো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা
স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বা যেগুলো খুব তড়িৎ সুবেদী, সেই যন্ত্রগুলোকে তড়িৎ ক্ষেত্রের বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত করার জন্য যে ব্যবস্থা, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ পর্দা। তাহলে কি হলো? তড়িৎ পর্দা কি? যে ব্যবস্থার সাহায্যে কোন তড়িৎ সুবেদী যন্ত্রকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাব থেকে রক্ষা করা যায়, সেটি হলো তড়িৎ পর্দা বা তড়িৎ আচ্ছাদন। তড়িৎ ক্ষেত্রের হাত থেকে রক্ষা করার জন্য কোনো তড়িৎ সুবেদী যন্ত্রকে যে ব্যবস্থার সাহায্যে নেবো আমরা, সেটাকেই বলা হয় তড়িৎ পর্দা। প্রধানত কোনো একটা ফাঁপা পরিবাহীর বা কোনো খাঁচা যদি তৈরি করি পরিবাহী দিয়ে, তার ভিতরে যদি কোনো আমরা তড়িৎ সুবেদী যন্ত্রকে রেখে দিই, তাহলে তড়িৎ আধান সর্বদা ফাঁপা পরিবাহীর বহির্পৃষ্ঠে অবস্থান করে। এই নিয়মকে আমরা এখানে প্রয়োগ করি। ফ্যারাডের পরীক্ষা তোমরা জানো, নিশ্চয়ই পড়েছ। ফ্যারাডে পরীক্ষা করেছিলেন আহিত পরিবাহীর আধান সর্বদা বহির্পৃষ্ঠে অবস্থান করে। নিউটনের প্রজাপতি জাল পরীক্ষা, বায়োর পরীক্ষা, অনেক পরীক্ষা আছে, এগুলোর সাহায্যে আমরা সেটা জানতে পারি। তো পরবর্তী প্রশ্ন আমরা যাবো এরপর। গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত পাতলা গোলীয় গোলকের বাইরে প্রাবল্য নির্ণয়টা করে নেবে তোমরা, আমার ভিডিও ক্লাস পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, একের পুরোটাই করিয়ে দিয়েছি। দুইয়ের দাগের প্রশ্ন দিয়েছে 220 ভোল্ট 1000 ওয়াট বাতিকে 100 ভোল্ট লাইনে যুক্ত করলে ব্যয়িত ক্ষমতা কত? প্রথম কাজ রোধ নির্ণয়। 220 ভোল্ট 1000 ওয়াট বাতির রোধ R সমান v স্কয়ার বাই p। তাহলে v স্কয়ার কত? 220 স্কয়ার ইনটু 1000 বাই 1000। তাহলে 220 স্কয়ার মানে 484 100 বাই 1000। তাহলে কত আসছে? 48.4 ওহম। তাহলে এই বাতিকে যদি 100 ভোল্টে যুক্ত করা হয় তাহলে ব্যয়িত ক্ষমতা কত? 100 ভোল্ট লাইনে যুক্ত করলে ব্যয়িত ক্ষমতা P ড্যাশ ইকুয়ালস টু v স্কয়ার হলো 100 বলেছে ভোল্ট বাই R কত? 48.4 এত ওয়াট। আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখি কত আসে। 100 স্কয়ার ডিভাইডেড বাই 48.4 206.6 ওয়াট। তাহলে বাতিটার উজ্জ্বলতা একদমই কমে যাবে, যেখানে 1000 ওয়াট ছিল সেখানে হয়ে গেল 206। তারপরে কারশফের ভোল্টেজ সূত্রটি শক্তি সংরক্ষণ প্রতিষ্ঠা করে পড়ে নেবে, সহজ প্রশ্ন। 3 একটি তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকলে ক্রিয়াশীল বলের রাশিমালা প্রতিষ্ঠা করো। 3 তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের সূত্র কি? F equals to B I L sin theta। বিটা হলো চৌম্বক ক্ষেত্র, I হলো প্রবাহ মাত্রা, L হলো দৈর্ঘ্য, আর থিটা হলো চুম্বক ক্ষেত্রের সাথে কোণ। তাহলে চুম্বক ক্ষেত্র এদিকে, এটা ধরো তার, তাহলে আইটা যাচ্ছে সমকোণে, তাহলে কত হবে?
বি আই এল সাইন রাইট, তাহলে শুধুমাত্র বি আই এল। তাহলে তড়িৎবাহী তারের উপর কত বল কাজ করছে? বি আই এল। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে দেখি। তিনের অথবাতে দিয়েছে কোন স্থানে বিনতি কোণ দিয়েছে, অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশ কত? তিনের অথবা v/h সমান tan থিটা। থিটা দিয়েছে 30 ডিগ্রি সাউথ, অনুভূমিক উপাংশ দিয়েছে 0.36 ওস্টেড, তাহলে v সমান h tan থিটা। h টাকে বলে অনুভূমিক উপাংশ আর v কে বলে উল্লম্ব উপাংশ। তাহলে এখানে আমাদের v টা ক্যালকুলেট করতে হবে। তাহলে v টা হলো 0.36 ইনটু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি তাহলে কত চলে এলো? 0.36 ইনটু 1/√3, 0.36 ইনটু 1/√3 এলো। তোমরা এটা হিসাব করে নেবে, এত ওস্টেড কত আসে সেটা করে নেবে, এটা আমি আর বললাম না। তারপরে প্রশ্ন কি দিয়েছে? ফ্রন্ট ওভার রেখার উৎপত্তির কারণ, থিওরি কোশ্চেন 4 আর 5 পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বর্তনী। তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, পেয়ে যাবে। এবার চলে যাই 6 দাগের প্রশ্ন। গ্রুপ সি, গ্রুপ সি প্রশ্নে চলে যাই। 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি গোলক তরল বিন্দুকে ভেঙে 8টি তরল বিন্দু পরিণত হলো, প্রতিটি ছোট গোলকের ধারকত্ব কত হবে? তো একটা বড় তরল বিন্দু আছে, তার ধারকত্ব বলেছে 1 মাইক্রোফ্যারাড। এটা ভেঙে 8টি তরল বিন্দুতে পরিণত হচ্ছে, ধারকত্ব ধরলাম সি। তাহলে আমরা কি জানি? ধারকত্ব ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধটা যদি বলি, এর ব্যাসার্ধ বড়টার আর, ছোটটার ব্যাসার্ধ স্মল আর। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব সমান 8 ইন্টু 4/3 পাই আর কিউব। বড়টার আয়তন ছোটর 8টা আয়তনের সমান, তাহলে ক্যাপিটাল আর চলে আসছে 2 স্মল আর। তাহলে স্মল আরটা কত আসছে? r/2। যেহেতু ধারকত্ব সমানুপাতিক ব্যাসার্ধ, সুতরাং ছোটটার যে ধারকত্ব ধরেছি সি, তাহলে সিটা কত হবে? বড়টার ধারকত্বের অর্ধেক 1/2 মাইক্রোফ্যারাড, মানে 0.5 মাইক্রোফ্যারাড। তাহলে ছোট প্রতিটি তরল বিন্দুর ধারকত্ব হবে আমাদের 0.5 মাইক্রোফ্যারাড। পরাবৈদ্যুতিক পদার্থে মেরুকরণ বলতে কি বোঝো? মেরুকরণ মানে কি? যখন কোনো একটা পরাবৈদ্যুতিক পদার্থকে, সেটা পোলার বা নন পোলার যাই হোক, কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তার মধ্যে একটা আবিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, এবং প্রতি একক আয়তনে যে পরিমাণ আবিষ্ট দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হচ্ছে তাকে বলা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর বা মেরুবর্তিতা ভেক্টর, ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো মেরুবর্তী বা অমেরুবর্তী পরাবৈদ্যুতিক পদার্থকে স্থাপন করলে তার ভিতরে যে ধনাত্মক আর ঋণাত্মক আধান কেন্দ্রগুলো আছে তারা পরস্পর থেকে দূরে চলে যায়, তার ফলে তাদের মধ্যে একটা আবিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা বা মেরুকরণ। আচ্ছা, 7 কোশ্চেন। কোনো উত্তর না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা বলে দেবো, বা কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দেবো তোমাদের। নিউটন পার কুলম, বল বাই আধান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। নিউটন পার কুলম কোন ভৌত রাশির একক? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। নিউটন কুলম ইনভার্স হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক।
এখানে দিয়ে দিয়েছে ই দিয়েছে ফ্লাক্স ক্যালকুলেট করতে, ই দিয়ে দিয়েছে কত 3i প্লাস 2j মাইনাস কে ভোল্ট পার মিটার। তড়িৎ ক্ষেত্র দিয়েছে 3i প্লাস 2j মাইনাস কে। xy তল মানে আগের দিন কি শিখিয়ে দিয়েছি, xy তলের লম্ব দিক কোনটা, লম্ব হচ্ছে k ক্যাপ। তাহলে ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে s টা হচ্ছে ক্ষেত্রফলের মান দিয়েছে 50, তাহলে 50 k ক্যাপ মিটার স্কয়ার। তাহলে কি বার করতে দিয়েছে ফ্লাক্স কত 5 মানে e ডট s, তাহলে ফ্লাক্সটা কত হবে k ক্যাপ যেটা সেটাই হবে, তাহলে এখানে 1 আছে এগুলো 0, তাহলে মাইনাস 50 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স বা ভোল্ট মিটার যে কোনো একটা। তাহলে ফ্লাক্সের মান হলো -50 কেন, i কে গুণ করলে ডট গুণ করলে 0, j কে ডট গুণ করলে 0, k কে ডট গুণ করলে 1, তাহলে 1 into 50 that is 50 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব বা ভোল্ট ইনটু মিটার, এককটা একটা হতে পারে বা ভোল্ট ইনটু মিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের দুটো একক আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভোল্ট ইনটু মিটার বা নিউটন। একটু নিচে করে দিই, ঠিক আছে। এরপরে প্রশ্নে যাই, অথবা দেখাও যে স্থির তড়িৎ ক্ষেত্রে কোনো দুটি বিন্দুর মধ্যে পথ সমাকলন অনুষ্ঠিত হলে পথের উপর নির্ভর করবে না। সেটা হচ্ছে কারণ এটা মানে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর একটি, তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী ক্ষেত্র, সেটা প্রমাণ করতে হবে। এটা প্রশ্নটার মানে পথ নিরপেক্ষ, নির্ভর করবে কার উপর, প্রাথমিক আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করবে কৃতকার্যের মানটা। বলে নির্ভর করে না, কি বলেছে দেখা হয় তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর মধ্যে পথ সমাকলন মানে ই ডট ডিএল সেটা অনুসৃত পথের উপর নির্ভর করে না। তাহলে কার উপর, যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টর কিসের উপর, তড়িৎ ক্ষেত্র ভেক্টর ধরো একটু জিনিসটা এরকম ভাবে দেখাতে পারি, আমরা দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে। যেহেতু তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী ক্ষেত্র তাই বদ্ধ পথে কৃতকার্য শূন্য। কোন একটা আধানকে যদি বদ্ধ পথে নিয়ে যাই সাথে, অথবা কোন একটা বদ্ধ এরকম আছে, ধরো আমরা এ থেকে বি তে গেলাম, প্রথম পি পথে তাহলে কিউ পথে, তাহলে বদ্ধ পথে যদি আমরা ই ডট ডিএল করি সেটা 0, আর ই ডট ডিএল মানে কি, লাইন ইন্টিগ্রাল পি পাথে যাচ্ছি, প্রথম পি পথে এ থেকে বি প্লাস বি থেকে কিউ পথে যাচ্ছি, এটা কেন বললাম, যেহেতু ইটা হচ্ছে সংরক্ষী ক্ষেত্র তাই বদ্ধ পথে কৃতকার্যের মান 0, একক আধানকে নিয়ে গেলে সমান 0। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি অতএব a to b p path e dot dl সমান, এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস b to a q path e dot dl। এবার যদি মাইনাসটাকে আমরা সরিয়ে দিই, মাইনাসটাকে সরিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কত, লিমিটটা উল্টে যাবে, a থেকে b q path e dot dl। তার মানে তড়িৎ ক্ষেত্রে কোন একটা আধানকে যদি a থেকে b তে নিয়ে যাই, সেটা p পথের ক্ষেত্রেও কৃতকার্য যা হচ্ছে পথ সমাকলনের মান মানে e dot dl টা হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড এনি ক্লোজ পাথ তো 0, তাহলে সেটা a থেকে b তে p পথে নিয়ে গেলেও যেটা মান আসছে q পথে নিয়ে গেলেও মানটা এক আসছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেহেতু সংরক্ষী ক্ষেত্র তার জন্য এটা সম্ভব হলো। তারপরে দিয়েছে ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়, আগের দিনই ছিল ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অসীম হয়। ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অসীম। 8টা দিয়েছে কারশফের সূত্র থেকে প্রতিমিত হুস্টন বীজের নীতি, সচলতার সংজ্ঞা, বিচলন বেগ,
কোন পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদ ও কোষের তড়িৎচালক বল কোন কোন শর্তে সমান হয়? কোন শর্তে সমান হয়? যদি নাল অবস্থা বা নিষ্পন্দ অবস্থায় কাজ করে সেক্ষেত্রে নষ্ট ভোল্টের মান 0 হয় এবং সেক্ষেত্রে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ সমান হয়, অর্থাৎ মুক্ত বর্তনীতে। আচ্ছা, বায়ার-সাভার্টের সূত্র বিবৃত করো। তো একটা কোশ্চেন দিয়েছে 50 মার্কের 9 কোশ্চেন, 9 দাগে চলে যাব। আমি প্রধানত তোমাদের অঙ্কের জায়গাগুলো জোর দিচ্ছি, থিওরিটা তোমরা রেডি করে নেবে। কোনো থিওরিতে অসুবিধা হলে বলবে, কমেন্ট বক্সে তোমাদের জন্য জায়গা আছে বলার, সেটা এখানে আমি করিয়ে দেবো। 9 দাগ 9 বলেছে 50 পাকের একটি ঘন সন্নিবিষ্ট কুণ্ডলীর মধ্যে দিয়ে পাক সংখ্যা বলে দিয়েছে 50, ক্যাপিটাল এনটা হলো 50, প্রবাহ মাত্রা বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার, ব্যাসার্ধ বলেছে 25 সেন্টিমিটার। কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র আমরা কি জানি? B সমান μ0 ni বাই 2r। এটাকে আমরা 0.25 মিটার করে নেব। মানটা আমি বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন নিজেরা করবে। 4/10⁻⁷ এটা কেন্দ্রে। সূত্র মনে রাখলে অঙ্ক করা যাবে। n পাকের কুণ্ডলীর কেন্দ্রে সূত্র কি? μ0 ni বাই 2r। তাহলে μ0 বসালাম, n বলেছে 50, i বলেছে 10, 2 ইনটু r হচ্ছে 0.25 টেসলা। উত্তরটা আসবে টেসলাতে করে নেবে। দেখো তাহলে বোঝা গেল কিনা? বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে কত? μ0 ni বাই 2r। তাহলে কোনটা কত মান বসেছি দেখে নেবে, করে নিতে পারবে। 10 সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। চুম্বক বল একটি কার্যহীন বল। চুম্বক বল কার্যহীন বল আগের দিনই বলে দিয়েছি। হাইগেন্স তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটি বলো। হাইগেন্স তরঙ্গ তত্ত্বে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো ব্যাখ্যা নেই, শুধুমাত্র সম্মুখবর্তী বা ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্টেরই শুধু ধারণা পাওয়া যায়, পশ্চাৎ তরঙ্গমুখের কোনো ধারণা পাওয়া যায় না। আর হাইগেনের তত্ত্বটা শুধুমাত্র তরঙ্গ ধর্মের জন্য প্রযোজ্য, কণা ধর্মের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, প্রতিফলনের সূত্রের প্রমাণ ভিডিও ক্লাস ফলো করবে। চলে যাই 12 নম্বর কোশ্চেন। কোন সত্যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পাশে থাকবে যদি সদ্বিম্ব হয়, যদি ইউটা এফ এর থেকে বড় হয়? কোন সত্যে অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব ও বস্তু দর্পণের একই দিকে থাকবে, অর্থাৎ সদ্বিম্ব গঠন হলে কখন হবে? যদি ইউটা এফ এর থেকে বড় হয়। আচ্ছা, 1.5 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ প্রিজম কোণের সমান চ্যুতি ঘটায়, ওই কোণের মান কত? চলে যাই আমরা, জায়গা আছে এখানে, হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। মিউ সমান দিয়ে দিয়েছে 1.5, আর মিউ আমরা কি জানি? সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। এখানে বলে দিয়েছে প্রিজম কোণ আর ন্যূনতম চ্যুতি কোণটা সমান। প্রতিসারক কোণের সমান, প্রতিসারক কোণ মানে প্রিজম কোণ, প্রতিসারক কোণটা ন্যূনতম চ্যুতি কোণের সমান, মানে ডেল্টা, প্রশ্ন অনুসারে ডেল্টা এম সমান এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো দুটোই এ, তাহলে sin 2a বাই a মানে sin a বাই 2। এটাকে ভাঙলে কত আসছে? 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে sin a বাই 2 কেটে গেল, তাহলে 2 cos a বাই 2। তাহলে cos a বাই 2 চলে এলো কত? 1.5 বাই 2 মানে 0.75। তাহলে এখান থেকে এটা বার করতে হবে। এটা তাহলে কত আসছে? sin ইনভার্স 2 sin না cos ইনভার্স 0.75, 2 cos ইনভার্স 0.75। তোমরা ক্যালকুলেট করতে পারো, আমি করে দিচ্ছি। 0.75 যেটা এলো ইনটু 2 82.81 82.81, 81 এর পর আছে 9, তাহলে 82 করে দিলাম, 82। তাহলে প্রিজম কোণ বা প্রতিসারক কোণের মান যদি 82.82 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে প্রিজম প্রতিসারক কোণ আর চ্যুতি কোণটা, ন্যূনতম চ্যুতি কোণটা সমান হবে।
এবং তার ক্ষেত্রে মিউটা হবে 1.5। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল সেই কোণটার মান হচ্ছে, প্রতিসারক কোণের মানটা হচ্ছে 82.82 ডিগ্রি। আচ্ছা, তারপরের কোশ্চেন বলেছে কুয়াশার মধ্যে চালনার সময় ফগ লাইট হলুদ বর্ণের কেন করা হয়? কারণ জানি আমরা হলুদ বর্ণ আমাদের চোখের, হলুদটা হচ্ছে মধ্যম বর্ণ এবং চোখের প্রতি সংবেদনশীল, দেখতে সুবিধা হবে। দুটো পয়েন্ট লিখবে, একটা হচ্ছে মধ্যম বর্ণ, তাই চ্যুতিটা মধ্যম। আর সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে আর হলুদ বর্ণ চোখের প্রতি সংবেদনশীল। এটা ক্লাস 10-এরই প্রশ্ন বলা যাবে। আচ্ছা, তারপরে যে প্রমাণ দিয়েছে f = d + x / d - x হোল স্কয়ার। তোমরা আমার ভিডিও ক্লাস ফলো করবে, লেন্স সংক্রান্ত সমস্যা বলে 7টা ভিডিও, 7টা কেস করানো আছে, তার মধ্যে এটা একটা কেস প্রত্যেকটা। পোলারাইডের দুটি ব্যবহার লেখো। পোলারাইড হচ্ছে আমাদের 3D চশমা তৈরি করতে ব্যবহার করা হয়, এছাড়া হচ্ছে সমবর্তক হিসেবে ব্যবহার করা হয়। ব্যতিচার অপবর্তনের পার্থক্য পারবে। 13 অথবাতে বলেছে একটি অবতলোত্তর লেন্সের ব্যবহার লেখো। চশমার ক্ষেত্রে আমরা অবতলোত্তর লেন্স ব্যবহার করি। আচ্ছা, তার সময় অঙ্ক 13 অথবা। 13 অথবার প্রশ্নে চলে যাবো এবার। 13 অথবার প্রশ্ন বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির ব্যবধান মানে স্মল ডি দিয়েছে 0.02 মিটার বা সেন্টিমিটার। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 6000 অ্যাংস্ট্রম। আর কি দিয়েছে? ব্যতিচার ঝালর 80 সেমি দূরে তৈরি হলো, মানে পর্দার দূরত্ব 80 সেমি। তাহলে কেন্দ্রীয় চরম পটি থেকে পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব কত? কেন্দ্রীয় চরম পটি থেকে পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব সমান 5 বিটা। বিটা মানে ঝালর প্রস্থ, মানে 5 ল্যামডা ডি বাই ডি। কনভার্সনটা করে নেবে, এটাকে আমরা 0.02 ইন্টু 10⁻² মিটার, মানগুলো আমি লিখে দিচ্ছি। এটা 6000 ইন্টু 10⁻10 মিটার, আর 80 ইন্টু 10⁻² মিটার। মানগুলো বসিয়ে দেবে, দূরত্বটা মিটারে বেরোবে। আমি আর অঙ্কটা কষলাম না, সূত্রটা লিখে দিলাম, মান বসাবে, চলে আসবে। যদি উজ্জ্বল বলে তত দিয়ে গুণ করতে হবে বিটাকে, আর অনুজ্জ্বল বললে, যদি বলতো পঞ্চম অনুজ্জ্বল, তাহলে হতো 4.5, মানে হাফ করে কম হবে। অনুজ্জ্বলদের ক্ষেত্রে হাফ করে কম। যদি বলতো তৃতীয় অনুজ্জ্বল, তাহলে হতো 2.5 বিটা। তৃতীয় উজ্জ্বল হলে 3 বিটা। অনুজ্জ্বল হলে হাফ করে কম, আর উজ্জ্বল হলে সেটাই। এটা মনে রাখতে হবে সূত্রটা। আচ্ছা, এরপর চলে যাব আমরা নর গেট কি জিনিস। অর গেটের আউটপুট যদি নট গেটের সাথে যুক্ত করা হয় সেটা হচ্ছে নর গেট। এই হচ্ছে 2 ইনপুট অর গেট। অর গেটের আউটপুটকে নট করে দিলাম। তাহলে অর গেটের আউটপুটকে যদি নটের সাথে যুক্ত করা হয় সেটা হচ্ছে নর গেট। নর গেটের কাজ কি? অর গেটে যে আউটপুট পাই ঠিক ইনভার্টেড বা উল্টো আউটপুট পাবো, মানে এটা হচ্ছে এ অর বি। এর কাজ, অর গেটের কাজ যোগ করা, তাহলে এখানে ওয়াইটা হবে এ অর বি, তার কমপ্লিমেন্ট, উল্টোটা হবে। তাহলে যে লজিক গেটের কাজ অর গেটের ঠিক বিপরীত, সেটাকেই বলা হচ্ছে নর গেট। একে সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ এই গেটগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন মৌলিক গেট এবং অন্যান্য গেট আমরা তৈরি করতে পারি। যদি নর গেটকে যে কোনো দেখিয়ে দেবে নর গেট করে থেকে কিভাবে, তাহলে নর গেট ব্যবহার করে যে কোনো মৌলিক গেট তৈরি করা যায়। মৌলিক গেটগুলো কি কি? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটাকে তৈরি করতে পারছি। এছাড়াও অন্যান্য বিভিন্ন লজিক গেট আমরা একাধিক সংখ্যক ব্যবহার করে
এক বা একাধিক ব্যবহার করে মৌলিক গেটগুলি তৈরি করা যায় এবং একাধিক সংখ্যক ব্যবহার করে এক বা একাধিক ব্যবহার করে যে কোনো অন্যান্য গেটও তৈরি করা যাবে, সেই জন্য একে বলছি আমরা। তো একটা দেখিয়ে দিতে পারো, যেমন ধরো নট গেট ব্যবহার করে, নট গেটের ছবিটা কেমন হবে, অরের মাথায় গোল, এটা হচ্ছে নট গেট। হ্যাঁ, তুমি বলে ধরো নট গেট থেকে নট গেট করবে, নট থেকে নট, তাহলে কি করব, নট গেটের যে দুটো ইনপুট, এই নট গেট আর দুটো ইনপুটকে জুড়ে দেবো, দিয়ে একটা ইনপুট পাঠাবো। তাহলে এর কাজ কি, যোগ করা, তাহলে দুটোতেই এ যাচ্ছে, জুড়ে দেওয়া মানে একই ইনপুট পাঠানো, দুটোই এক বা দুটোই শূন্য, তাহলে এটা কত হবে, এ যোগ এ বার। এ যোগ এ বার মানে এ বার, তাহলে দেখো আমরা ইনপুট দিয়েছি এ, আউটপুট পেলাম এ বার, মানে এটা হচ্ছে নট অ্যাজ নট। নট গেটের কাজ কি, যা ইনপুট দেবো ঠিক উল্টে যাবে, এক দিলে জিরো, জিরো দিলে এক, এখানেও তাই হলো। তাহলে এই কারণে সার্বজনীন গেট। এর সাহায্যে কিভাবে অ্যান্ড গেট তৈরি করবে দেখিয়ে দিই। নট থেকে অ্যান্ড, নট থেকে নট দেখালে বলেছি এর সাহায্যে কিভাবে অ্যান্ড গেট, কি করতে হবে, নট থেকে আমরা চাইছি অ্যান্ড গেট তৈরি করব, কি করে করব, প্রথম দুটো নট গেট নেব, দুটো নট গেট নেব, এটা এখান থেকে একটা এ পাঠাবো, তাহলে এটা হলো এ কমপ্লিমেন্ট, এখান থেকে বি পাঠাবো, তাহলে হলো বি কমপ্লিমেন্ট, সেই দুটোকে জুড়ে দেবো তৃতীয় একটা নট গেটের ইনপুটে। তাহলে এর কাজ কি, যোগ করা, এ বার আর বি বার পুরো বার। এবার ডি মরগানস রুল যদি প্রয়োগ করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আউটপুট, তাহলে ওয়াইটা এটা আসছে, তাহলে ওয়াই যেটা আসছে, ওয়াইটাতে কত এলো, এ বার আর বি বার হোল বার। তাহলে আমরা যেখানে ডি মরগানস রুল ফলো করি, তাহলে কি জানি, এ আর বি বার সমান এ বার এন্ড বি বার, আর এ এন্ড বি বার মানে এ বার আর বি বার। আমাদের এই দুটো রুল মনে রাখতে হবে, ডি মরগানস রুল। তাহলে সেই রুল অনুসারে তাহলে কোন রুলটা কাজে লাগছে, প্লাস দ্য রুল, মানে প্রথমটা কাজে লাগছে। তাহলে লিখতে পাচ্ছি এ ডবল কমপ্লিমেন্ট বি ডবল কমপ্লিমেন্ট মানে এ এন্ড বি। তাহলে আউটপুট পেলাম এ এন্ড বি, তাহলে এটা এন্ড গেট পেলাম, চাইছিলাম কি এ, তাহলে এ বি ইনপুট হলো, ফাইনাল আউটপুট কি হলো, এ এন্ড বি, তাহলে এটা এন্ড গেটের মতন কাজ করছে। ঠিক আছে, সো এটা প্র্যাকটিস করবে ভালো করে, দেখিয়ে দিলাম। এবার চলে যাব আমরা ডি গ্রুপ। গ্রুপ ডি তে কি বলেছে, মিশ্র সমবায়ের সর্বোচ্চ প্রবাহের সত্য নির্ণয় করো পোটেনশিওমিটারের সাহায্যে। কিভাবে আভ্যন্তর, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভিডিও ক্লাস ফলো করো আমার, দেখবে আমি কমিউনিটি সেকশনে একটা লিংক দিয়েছি, লিংকের মধ্যে সব 6টা প্রবাহ তড়িতের ভিডিও ক্লাস আছে চলতড়িতে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে, দেখবে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তারপরে লিংকটা, অসুবিধা নেই, তোমরা দেখে নেবে। আচ্ছা, তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট বলতে কি বোঝো জানো, এটা শর্ট কোশ্চেন। ওহমের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না, বল এবং তড়িৎচালক বল দুটি আলাদা ভৌত রাশি, বল বলতে একটা ফোর্স বোঝায়, আর তড়িৎচালক বল হলো শক্তি মানে কার্যের পরিমাণকে বোঝায়। গৃহস্থালী বর্তনী সমান্তরাল সমবায় যুক্ত করা হয় এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন, যাতে প্রতিটি যন্ত্রের বিভব পার্থক্য একই থাকে। আচ্ছা, 15 অথবা ডি এটা দেখি, 15 অথবা ডি। 15 অথবা ডি তে কি বলেছে, সমান্তরাল সমবায় যুক্ত, সমান্তরালে যুক্ত বাল্বগুলোকে আমি রোধ হিসাবে ট্রিট করছি। ওপরটা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, আর নিচেরটা হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট। দুটো বাতি, কোনটির রোধ বেশি? খুব সহজ, সমান্তরালে যুক্ত না করলেও রোধ বেশি হবে, কোনো অসুবিধা নেই। তাহলে রোধের সূত্র কি, প্রথমটা রোধ বললাম R1, দ্বিতীয়টা R2। তাহলে R1টা কত হবে, V² বাই P,
এটা আসবে 806.67 আর R2 টা হচ্ছে কত তাহলে v স্কয়ার বাই p, p টা হলো 100, এটা আসবে 484। তাহলে কোনটা রোধ বেশি? 220 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ বেশি। দুটি সুসংগত উৎস আলোক রশ্মির ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। দুটি সুসংগত আলোক রশ্মির ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত যখন পথপার্থক্যটা λ/2 এর বিজোড় গুণিতক হবে সেই সকল বিন্দুতে সেই সুসংগত উৎস দুটির মধ্যে পথপার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক। আমি দেখিয়ে দিই কি করে আসছে। আমরা জানি দুটো সুসংগত উৎসর ক্ষেত্রে এটা হচ্ছে 16 এ লব্ধি তীব্রতার ব্যতিচারের ক্ষেত্রে সূত্র জানি I সমান I0 cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। সুসংগত উৎসের ডেল্টাটা হলো পথপার্থক্য, তো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আইটা 0, লব্ধি তীব্রতা 0, অতএব cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা সমান 0, অতএব পাই ডেল্টা বাই ল্যামডা সমান আসছে cos থিটা 0 হলে, cos থিটা 0 কখন হয়? যখন আমাদের বিজোড় গুণিতক হয়, পাই এর বিজোড় গুণিতক মানে 12 মাইনাস 1 ইনটু আমাদের পাই বাই 2। cos থিটা যখন আমাদের পাই বাই 2 এর বিজোড় গুণিতক মানে ধরো 1 3 5 এগুলোতে হচ্ছে cos 0 হয়, cos 90 ডিগ্রি 0, cos 270 ডিগ্রি 0, এগুলো আমরা জানি। n এর মানটা কত থেকে শুরু? 1 থেকে। তাহলে ডেল্টাটা কত আসছে? 2n - 1 ইনটু λ/2। সুতরাং যে সকল বিন্দুতে সুসংগত উৎস দুটির পথ পার্থক্য ডেল্টা λ/2 এর বিজোড় গুণিতক হবে সেই সকল বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। তাহলে যে সকল বিন্দুতে পথপার্থক্যটা λ/2 এর বিজোড় গুণিতক হবে সেই সকল বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। পরের যে প্রশ্ন আছে সেটা দেখবো এবার। 16B ব্যতিচার সৃষ্টিকারী দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত কত? ব্যতিচার সৃষ্টিকারী উৎস দুটির বিস্তার যদি A1 ও A2 হয়, আমরা কি জানি তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তবে যেহেতু তীব্রতা I প্রপোর্শনাল টু স্কয়ার, অতএব উৎস দুটির
তীব্রতার অনুপাত I1 বাই I2 সমান হবে A1 স্কয়ার বাই A2 স্কয়ার। তাহলে তীব্রতার অনুপাত কত হলো A1 স্কয়ার বাই A2 স্কয়ার। যদি A1 সমান A2 হয় তবে I1 বাই I2 equals to 1 বা I1 is to I2 equals to 1 is to 1। উৎস দুটির যদি তীব্রতা আমরা সমান ধরে নিই, বিস্তার যদি সমান ধরি তাহলে তীব্রতা সমান হবে, আর যদি তীব্রতা বিস্তারটা আলাদা হয় তাহলে এই সূত্র দিয়ে আমরা বিস্তারের অনুপাত থেকে তীব্রতার অনুপাত পেয়ে যাব। আচ্ছা, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষাটি জলে নিমজ্জিত করলে ব্যতিচার ঝালনের কি পরিবর্তন হবে, তো সেটা দেখি এবার। ঝালর প্রস্থ মানে কি? সি। ব্যতিচার ঝালর প্রস্থ বিটা সমান ল্যামডা ডি বাই ডি। এটা যদি এয়ার ধরি তাহলে এটাও এয়ার, জলের মধ্যে ল্যামডা ওয়াটার হবে ল্যামডা এয়ার বাই মিউ ওয়াটার। তাহলে অতএব জলের মধ্যে ঝালর প্রস্থ ল্যামডার সমানুপাতিক, অতএব বিটা ওয়াটার বিটা এয়ার বাই মিউ ওয়াটার। অর্থাৎ ঝালর প্রস্থ কমে যাবে, সরু হয়ে যাবে ঝালরগুলো, যেহেতু মিউ ওয়াটারটা একের থেকে বড় তাই ঝালর প্রস্থটা ছোট হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলেছে? আলোকীয় পথের তাৎপর্য কি? আলোকীয় পথ মানে কি? সাধারণ পথ ইনটু প্রতিসরণ পথ। শূন্য মাধ্যমে কোন একটা আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার আলোকীয় পথের সমান। অন্য মাধ্যমে গেলে আলোকীয় পথটা বড় হয়ে যাবে, কারণ সেখানে মিউ দিয়ে গুণ হবে। সাধারণ পথ ইনটু মিউ, মিউ ইনটু ধরো ডি দূরত্ব যদি যায় বা এক্স দূরত্ব যায় তাহলে মিউ মাধ্যমে কত দূরত্ব, আলোকীয় পথটা কত হবে? মিউ এক্স। আচ্ছা, প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা অথবা দিয়েছে প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ প্রমাণ করো। পারবে করতে। বিচ্ছুরণ ক্ষমতা কি বলে, কাকে বলে জানো। বিক্ষেপণ বলতে কি বোঝে? ঠিক আছে। 17তে দিয়েছে দশমিককে রূপান্তর করতে হবে 100 করে নিতে পারবে, সহজ। জেনার ডায়োডের বিপরীত বায়াসের গ্রাফ কেমন হয়? জেনার ডায়োডের গ্রাফ এটা হচ্ছে 17 ডি। জেনার ডায়োডের বিপরীত বায়াসের গ্রাফ কেমন হয়? প্রথমে নিম্নমানের প্রবাহ চলে, তারপরে হঠাৎ করে বেড়ে যায়। যে ভোল্টেজ থেকে বাড়তে শুরু করে, এখানটা বাড়তে শুরু করে, সেটা বলা হচ্ছে নিউ ভোল্টেজ। আর যেখানে উচ্চমানের প্রবাহ হয় এই পয়েন্টার স্পর্শক টানলে সেটা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড। এদিকটা ভি, এদিকটা আই। এটাই হচ্ছে জেনারের রিভার্স বায়াসের ক্ষেত্রে লেখচিত্র। ট্রানজিস্টরের কাট অফ অঞ্চল কি? ট্রানজিস্টরের যদি ইনপুট আউটপুট মানে বেস এমিটার এবং কালেক্টর এমিটার জাংশন দুটোই যদি রিভার্স বায়াসে থাকে সেই ক্ষেত্রে যে অঞ্চল পাই সেটা কাট অফ অঞ্চল, সেক্ষেত্রে আইবিটা 0 ধরে নেওয়া হয়। আচ্ছা, সুইচ হিসেবে ট্রানজিস্টর কিভাবে ব্যবহার করা হয় পড়ে নেবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আমরা করলাম। এসএকিউ গুলো একটু দেখি। এসএকিউ এর মধ্যে এমসিকিউ গুলো তোমরা করে নেওয়ার চেষ্টা করবে, না পারলে বলবে কমেন্টে কোনটা পারোনি, কোশ্চেন নাম্বারটা বলবে, আমি করে দেবো। বুলিয়ান বীজগণিতে a প্লাস a বার প্লাস ওটা a ভেক্টর হবে না, a বার হবে, মানে এরকম দিয়েছে।
এ বার প্লাস এ, এটা মানে 1, আর এ বার ইন্টু এ, এটা মানে 0। আচ্ছা, অ্যান্ড গেটের সত্য সারণী লেখো। যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বলতে, আলোকীয় যন্ত্রের বিবর্ধন ক্ষমতা মানে কি? প্রতিবিম্বটা চোখে কত কোণে আলো পড়ছে, যদি বিটা কোণ হয়, আর বস্তুটা কত কোণ উৎপন্ন করছে, আলোটা কত কোণে আসছে, সেটা আলফা কোণ হলে বিবর্ধন ক্ষমতা হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা। আচ্ছা, স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতার ব্যঞ্জক লেখো। পারবে স্থির আধানের উপর চৌম্বক বল 0। ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক তোমরা জানো, 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তো 12 নম্বর মডেলের এমসিকিউ ছাড়া বাকি প্রশ্নগুলো সবই তোমাদের বলে দিয়েছি। যদি কোনো এমসিকিউ বা অন্য প্রশ্নে অসুবিধা হয় আমাকে জানাবে। তো বাকি যে টেস্ট মডেলগুলো আছে 13, 14, 15, 3টে মডেল আমাদের আর বাকি থাকলো আমাদের সাঁতরার বইতে। এগুলো তোমরা একটু চেষ্টা করো, এখানে খুব বেশি কিছু নতুন প্রশ্ন হয়তো নেই, তো এগুলো আমি ভাবছি এখন আর করাবো না। এরপর WBH এটা একটু শুরু করবো সলভ করাতে। তো তোমরা জানাবে WBH করাবো নাকি 13, 14, 15 বাকি 3টে করিয়ে দেবো। যদি বলো করাবো, তোমরা একটু দেখবে প্রশ্নগুলো দেখে যদি কোনো প্রশ্ন সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, সেগুলো করিয়ে দেবো। না হলে WBH সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। তো আমরা সাঁতরার র্যাপিড টেস্ট প্রায় সমাধান করে ফেলেছি, মডেল কোশ্চেনগুলো। আর এরপর WBH এটা করব, ইচ্ছা আছে, অনেকে জানিয়েছে আমাকে WBH এটা করানোর জন্য, তো সেটাও আমি করাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই সমাধানগুলো করে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, আমার ভালো লাগবে। আর কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবে, সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, যতটা আমার সম্ভব সময় বার করে আমি করানোর চেষ্টা করি, সবসময় সময় পাই না, তো তোমরাও চেষ্টা করবে নিজেরা করার। আমি অনেকগুলো মডেলই করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করো, আর না পারলে আমাকে জানাবে, আমি করিয়ে দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, আর ডেসক্রিপশানে আমি কোশ্চেনের PDF লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কোশ্চেনটা দেখে নেবে। আর যদি মনে হয় অন্য প্রশ্নগুলোও দেখতে চাও, 13, 14, 15 মডেল যদি তোমাদের কাছে বইটা না থাকে তাহলে আমাকে জানাবে, আমি ছবিগুলো তুলে PDF করে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করছি। আবার সামনের দিন পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে আমি চলে আসবো। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, বেশি সময় কিন্তু আর নেই, আমাদের কিন্তু রেডি হতে হবে, ভালো করে সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানেই আলোচনা শেষ করলাম।